কায়সারের গলার স্বর ঘরভর্তি নিস্তব্ধতাকে চিরে দিল। তীব্র গম্ভীর কণ্ঠে সে ঘোষণা করল, জাস্ট 10 মিনিট, এর বেশি 1 সেকেন্ডও নয়। আবরার ঘরের ভেতরে পা রাখতেই এলিনার দিকে তাকিয়ে শিউরে উঠল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার চোখের সামনে থাকা এই রমণী যেন একদম অচেনা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার চোখের সামনে থাকা এই রমণী যেন একদম অচেনা। এলিনার চাহনিতে আজ এক গভীর শূন্যতা, এক অদ্ভুত নির্লিপ্ততা। আবরার অতি সন্তর্পণে এলিনার হাত নিজের হাতের মুঠোয় নিতেই এলিনা বিদ্যুতের মতো ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল। তার কণ্ঠস্বর হিমশীতল। অন্যের স্পর্শে রাখা নারীকে ছুঁয়ে নিজের পাপের পাল্লা ভারী করছেন কেন, পাগল মেয়র? আবরার একচিলতে বিষণ্ণ হাসল। তার চোখে তীব্র জেদ আর আকুতি। যেদিন থেকে তোমায় চেয়েছি সেদিন থেকেই আমার সব পাপ পুণ্য তোমাতে বন্দী। জীবনে কিছু পাপ থাকুক না এলি, যে পাপে মানসিক শান্তি পাওয়া যায়। এলিনা এবার বিষাক্ত এক হাসি হেসে বলল, আপনি বড্ড অসময়ে এসছেন মেয়র। ঠিক সময়ে আসলে হয়তো আজ আমাদের অবস্থান আর মনের টান অন্যরকম হতো। আবরার এক পা এগিয়ে এলো, তার কণ্ঠে দৃঢ় প্রত্যয়। আমি এই 4 দেয়ালের কারাগার থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাব এলি। এলিনা আবার হাসল, তবে এবার তার কণ্ঠস্বরে এক পাথুরে গম্ভীরতা। নিয়তি মানতে শিখুন মেয়র আবরার ফাহাদ। আবরার যেন প্রস্তুতি ছিল। সে অবিচল কণ্ঠে উত্তর দিল, কাজী দ্বারা বিয়ে হয়েছিল যখন তুমি ছোট। সেই বিয়ের কী বা দাম আছে? তুমি আমার কাছে আজও সেই ফুটন্ত পিউনি ফুলের মতো, যার সুবাসে আমি আমৃত্য কারাবন্দী থাকতে রাজি। এলি এবার দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসল। চোখের কোণে জমে থাকা জলটুকু আড়াল করে বলল, চলে যান মেয়র সাহেব। উপরওয়ালা এক জীবনে সব ইচ্ছা পূরণ করেন না, কিছু জিনিস অপূর্ণ রেখে দেন। আমি আপনার সে অপূর্ণ থেকে যাওয়া পেয়নি ফুল, যা আজ অন্যের স্পর্শে কলুষিত। এলেনের এই শেষ কথাগুলো আবরারের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই কায়সারের ভারী পদধ্বনি শোনা গেল। সে দরজায় দাঁড়িয়ে তীব্র কণ্ঠে তাগাদা দিল, সময় শেষ, বেরোতে হবে। কায়সারের গম্ভীর মুখের ভাব মুহূর্তের মধ্যে বদলে গেল। ফোনের ওপাশ থেকে ভেসে আসা শব্দগুলো যেন এক ঝটকায় ঘরের ভিতরের তপ্ত বাতাসকে বরফ শীতল করে দিল। কানে ফোনটা চেপে ধরে কায়সার স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ওপাশ থেকে ভেসে আসা জরুরি কণ্ঠস্বরটি বলছিল, ডাক্তার আজলান চৌধুরী আইসিইউতে আছেন, অবস্থা এখনো অত্যন্ত ভয়াবহ। খবরটা শুনে কায়সারের হাতটা সামান্য কেঁপে উঠল। সে মেয়রের দিকে তাকালো, যার চোখ এখনো এলিনার উপর নিবদ্ধ। মাত্র কয়েক সেকেন্ডের এই নীরবতা পুরো ঘরের পরিবেশকে এক নতুন উত্তেজনায় রূপ দিল। ডাক্তার আজলানের এই সংকটজনক অবস্থা যে আগামী দিনগুলোতে এক নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে তা কায়সারের বুঝতে বাকি রইল না। এলিনা আবারও এক চিলতে তাচ্ছিল্যের হাসি হাসল। কায়সার তীব্রর দিকে তাকিয়ে সে শান্ত কিন্তু ধারালো কণ্ঠে বলল, যার জন্ম হয়েছে কেবল আমাকে ধ্বংস করার জন্য, সে আমাকে সম্পূর্ণ নিঃশেষ না করে নিজে এত সহজে চলে যাবে। আপনার কি আসলেই তাই মনে হয় কায়সার তীব্র? কায়সার তীব্র এবার চরম বিরক্তিতে কপালে ভাঁজ ফেলল। তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে কঠোর কণ্ঠে বলল, দেখুন ম্যাডাম, আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। আমি যদি একবার নিজের রূপে ফিরি, তবে আপনার টর্চার সেলে পাঠাতেও আমি বাধ্য হব। কায়সারের এই হুমকি আবরার ফাহাদের কান পর্যন্ত পৌঁছতেই সে বাঘের মতো গর্জে উঠল। কায়সারের কলার চেপে ধরার মতো ভঙ্গিতে চিৎকার করে বলল, আমার পিওনির শরীরে যদি একটা ফুলের টোকাও পড়ে, খোদার কসম বিনা কাফনে তোকে আমি এই মাটিতে দাফন করব। পরিস্থিতি যখন অগ্নিগর্ভ, তখন কায়সার কিছু বলার আগেই এলিনা মাঝখান থেকে বলে উঠল, শুনবেন শুনবেন সেই পাষাণ পুরুষের নিকৃষ্ট কাহিনী, যে 15 বছরের এক ছোট্ট অবুঝ মেয়েকে বিয়ে করে স্বামীর অধিকার ফলিয়েছিল, তারপর দায়িত্ব এড়িয়ে রাতের অন্ধকারে রাশিয়ায় পাড়ি জমায়, আর আজ দীর্ঘ 7 বছর পর ফিরে এসে অন্য এক নারীর জন্য আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ঘরের ভেতরের বাতাস যেন এলিনার অপমানের আর ক্ষোভের আগুনে ভারী হয়ে উঠল। স্মৃতির পাতাগুলো উল্টে ঘটনা এবার চলে যায় কয়েক মাস আগের এক অতীতে। তখন রাতের গভীরতা বাড়ছে। আজলান নিজের রুমে নেই। এই মাঝরাতে সে কোথায় আছে বাড়ির কেউ তা জানে না। রাতের ডিনার শেষ করে সবাই যখন ডাইনিং টেবিল ছেড়ে উঠে যাবে, ঠিক তখনই পুরো বাড়ির নিস্তব্ধতা ভেঙে কানে এলো হাই হিলের চেনা কিন্তু তবুও বড্ড অচেনা ঠক ঠক আওয়াজ। আওয়াজের উৎস ধরে ডাইনিং টেবিলের সবাই যখন সিঁড়ির দিকে তাকালো, মুহূর্তেই মাঝেই সবার চোখের পলক যেন ফ্রিজ হয়ে গেল। সিঁড়ি বেয়ে নেমে আসছে এলিনা। তার পরনে হাঁটু অব্দি ঝুলানো লেন্থ রোস্ট বডিগান ককটেল ড্রেস। কালো রঙের সে ড্রেসের সাথে ঠোঁটে মাখানো গাঢ় লাল লিপস্টিক এলিনাকে আজ কোনো সাধারণ মেয়ে নয়, বরং এক জীবন্ত আগুনের লেলিহান শিখা বলে মনে হচ্ছে। সে যে আগুন জ্বালিয়ে সবকিছু ছারখার করে দিতে পারে। চুলগুলো হালকা কার্ল করে কাঁধের উপর ছেড়ে দেওয়া, তার হাতে একটা জমকালো ডায়মন্ডের পার্স। সে যেন আজ কোনো এক অজানার উদ্দেশ্যে পা বাড়িয়েছে। নীলিমা চৌধুরী কিংবা সাজ্জাদ চৌধুরী কেউ একটা কথাও বলল না। তারা শুধু স্তব্ধ হয়ে এলিনা চৌধুরীর ভেতরে এই লুকোনো আগ্নেয়গিরির বিস্ফোরণ দেখছিল। নীরবতা ভেঙে রায়না মুখ বাঁকিয়ে বিষোদ্গার করল, কাক কখনো ময়ূর হতে চায়? কাক কখনো ময়ূর হতে চায়? অথচ নিজের স্টেটাস যে কতটা লো সেটা নিজেই ভুলে যাচ্ছে। রায়নার এই তিক্ততর কথা শুনে শ্রাবণা চুপ করে থাকতে পারল না। সে রায়নার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল, যে নিজেই জন্মগত ভাবে ময়ূর, তাকে আর নতুন করে ময়ূর হওয়ার চেষ্টা করতে হবে কেন বলো তো? শ্রাবণের মনে তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আজ আজলান চৌধুরীর এই রাজপ্রাসাদে একটা বড়সড় কুরুক্ষেত্র বাঁধবে। এলিনা যখন গ্যারেজের দিকে পা বাড়ালো, তখন তার চোখের লেন্সের মায়াবী আভায় পুরো অবয়বটাই বদলে গেছে। আজ সে গ্যারেজের এক কোণে ধুলো জমে থাকা সেই গাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। ফারারি S590 স্পাইডার। এলিনা গাড়িটির সৌন্দর্যে তাকিয়ে রইল। অবিশ্বাস্য রকমের আকর্ষণীয় এবং বিলাসবহুল হাইপারকার। গাড়িটার বডি একদম মাটির সাথে লেপ্টে থাকা স্পোর্টস লুকের, যার সামনের দিকে ঈগলের চোখের মতো তীক্ষ্ণ আর হিংস্র। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ছাদটি মাত্র 14 সেকেন্ডে স্বয়ংক্রিয়ভাবে খুলে পিছনের অংশে লুকিয়ে যেতে পারে, যা গাড়িটিকে একটি কনভার্টিবল বা স্পাইডার লুক দেয়। উজ্জ্বল লাল রঙের এই গাড়ির পেছনে রয়েছে 3টি শক্তিশালী মোটর, আর ভেতরের ককপিট যেন কোনো যুদ্ধ বিমানের কন্ট্রোল রুম। রাস্তায় এই গাড়ি নামলে যে কারো চোখের পলক আটকে যেতে বাধ্য। এই স্পিড মনস্টারটি এলিনা তার 21 বছর বয়সে উপহার পেয়েছিল সাজ্জাদ চৌধুরীর কাছে, কিন্তু গত বছরে এলিনা কখনো এই গাড়ির স্টিয়ারিংয়ে হাত দেয়নি। আজই প্রথম সে নিজের আবেগকে মুক্ত করে দিতে এই গাড়ির ইঞ্জিন স্টার্ট করলো। ইঞ্জিনের গর্জন যেন এলিনার ভেতরে জমে থাকা ক্ষোভেরই প্রতিধ্বনি। ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে এলিনা এসে থামলো শহরের সবচেয়ে নামি লাক্সারি বারের সামনে। গাড়ির হাইড্রোলিক ডোরটি ওপরের দিকে ডানা মেলার মতো করে খুলে যেতেই এলিনা এক পা দিয়ে বাইরে বেরিয়ে এলো। সেখানে সব দেশের নামী কোটিপতিদের সন্তানদের আনাগোনা। এলিনা আজই প্রথম জীবনের সব নিয়ম ভেঙে এত রাতে এমন একটা বোল্ড ড্রেস পরে এই মায়াবী আলোর দুনিয়ায় পা রেখেছে। সে গাড়ি থেকে নামতেই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে অভিজাত ক্লাবের সবার চোখের পলক যেন থমকে গেল। কালো বডিকন ড্রেস, ঠোঁটে লাল লিপস্টিক আর চোখের লেন্সের সেই মায়াবী চাহনি। এলিনার রূপ যেন আজ তাকেই গ্রাস করে ফেলেছে। সে যেন কোনো সাধারণ নারী নয়, এক মায়াবী অপসরী। বাড়ির ভেতরে এলিনার জন্য অপেক্ষা করছিল তার ভার্সিটির কিছু বন্ধু। এলিনাকে এই রূপে দেখে তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না। এলিনা ভেতরে প্রবেশ করতেই বন্ধুরা উল্লাসে ফেটে পড়ল এবং পরম উষ্ণতায় তাকে জড়িয়ে ধরে স্বাগত জানালো। আজ এলিনা নিজেকে হারিয়ে ফেলতে চায় এই আলোর ঝলকানিতে। অন্যদিকে বারেরই এক অন্ধকার ভিআইপি কেবিনে তখন চলছিল 200 কোটি টাকার এক গোপন চুক্তি।
বিলাসবহুল সোফায় পা তুলে বসে আছে আজলান চৌধুরী। এক হাতে দামি ওয়াইনের গ্লাস, চোখে চিরচেনা সেই খুনে গাম্ভীর্য। তার বডিগার্ড জন এবং আরো 20 জন সশস্ত্র প্রহরী পুরো কেবিনটা মুড়ে রেখেছে। আজ একটা বড় ডিলিং এর ফাইনাল সিগনেচার হতে যাচ্ছে। আজলান যখন কলমটা হাতে নিয়ে কাগজে সই করতে যাবে, ঠিক তখনই কেবিনের কাঁচের দেয়াল ভেদ করে বাইরের ডান্স ফ্লোরের একটি দৃশ্য তার চোখের মনিকে স্থির করে দিল। চলমান মিউজিকের তালে বারের একটা টেবিলের উপর উঠে নাচছে এলিনা। তার ড্রেসের আবেদন আর উন্মাদনা পুরো বারের পুরুষদের পাগল করে তুলেছে। এলিনা ঠিক গা ঘেঁষে আরো 2 জন অচেনা পুরুষ অবলীলায় নেচে যাচ্ছে। দৃশ্যটা দেখা মাত্র আজলানের কপাল আর গলার রগ তীব্র রাগে ভেসে উঠল। হাতের ওয়াইন গ্লাসটা সে এত শক্ত করে চেপে ধরল যেন সে গ্লাসটা নয়, এলিনা চৌধুরীর গলা টিপে ধরেছে। ঠিক তখনই দেখা গেল নাচতে নাচতে এলিনা ওয়াইনে চুমুক দিচ্ছে, আর সেই সুযোগে এক লোলুপ ব্যক্তি এলিনার কোমরে হাত রাখল। ব্যাস, আজলানের ভেতরের হিংস্র জানোয়ারটা এক ঝটকায় জেগে উঠল। সে বাঘের মতো ছুটে গিয়ে ট্যাবলা থেকে ওয়াইনের একটা আস্ত বোতল নিয়ে লোকটার মাথায় সজোরে আঘাত করলো। ঝনঝন শব্দে বোতলটা ভেঙে চুরমার হয়ে গেল, আর লোকটার মাথা ফেটে গলগল করে রক্ত বের হতে লাগলো। লোকটা মাথা চেপে ধরে আর্তনাদ করে মেঝেতে বসে পড়ল। আশেপাশের সবাই এই আকস্মিক রক্তপাতে ভয়ে স্তব্ধ হয়ে গেল। মিউজিক বন্ধ হয়ে গেল, কিন্তু এলিনা, সে তখনও এক ঘোরের মধ্যে নেচে যাচ্ছে যেন তার কোনো হুঁশ নেই। আজলান এবার পকেট থেকে একটা রিভলভার বের করে শূন্যে গুলি ছুড়ল। পুরো বাড়ি পিনপতন নীরবতা নেমে এলেও এলিনা থামল না। সে এখন গান ছাড়াই হাত পা দুলিয়ে নাচছে। তার ভাবখানা এমন যেন এই নাচ ছাড়া দুনিয়াতে আর কেউ অবশিষ্ট নেই। আজলান এবার চরম ক্রোধে এলিনাকে এক ঝটকায় নিজের কাঁধে তুলে নিল। এলিনা ছটফট করতে করতে সমানে আজলানের পিঠে কিল ঘুষি মারতে লাগলো, কিন্তু আজলান আজ কারো কোনো কথা শোনার মুডে নেই। সে হন হন করে বার থেকে বেরিয়ে এসে এলিনাকে তার গাড়ির পেছনের সিটে সজোরে ছুঁড়ে ফেলল। নিজের ড্রাইভিং সিটে বসে হিসেসিয়ে হিংস্র গলায় বলল, How dare you wear clothes like this and dance at the party? এলিনা সিটে সোজা হয়ে বসে এক অদ্ভুত হাসি হাসল। চুলগুলো ঠিক করতে করতে বলল, আমি যা খুশি তাই করব, আপনি বলার কে? কথাটা শোনা মাত্র আজলান এলিনার হাত দুটো এত শক্ত করে চেপে ধরল যে এলিনা ব্যথায় কুকড়ে উঠল। আজলান তাতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল। I'm your fucking husband, damn it! এলিনা ভয় পাওয়ার বদলে এবার আজলানের শার্টের কলারটা টেনে নিজের দিকে ঝুঁকিয়ে আনলো। তার চোখে চোখ রেখে অত্যন্ত শান্ত অথচ বিষাক্ত গলায় বলল, মাই ডিয়ার হাজব্যান্ড, ইউ আর অনলি মাইন্ড ফর আ 6 more days. After the we'll get divorce. ডিভোর্সের নাম শুনতেই আজলান এলিনাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে গাড়ির এক্সিলেটারে চাপ দিল। গাড়ি যেন বাতাসের গতিতে ছুটতে লাগলো। তীব্র গতির ঝাঁকুনিতে এলিনা গাড়ির ভেতরে নিজের ব্যালেন্স রাখতে পারছিল না। কিছুক্ষণ পর আজলান এক নির্জন ডুপ্লেক্স বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো। এলিনাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। একটা অন্ধকার রুমে এলিনাকে ধাক্কা দিয়ে ঢুকিয়েই সে সজোরে দরজাটা লক করে দিল। দরজা লাগানোর শব্দে এলিনা এবার সত্যি সত্যি কেঁদে ওঠার মতো ভয় পেল। তার মনে পড়ে গেল 15 বছর বয়সের সেই অভিশপ্ত রাতের কথা। সেদিন এই লোকটাই তার উপর প্রথম অধিকার ফলিয়েছিল। তবুও এলিনা নিজেকে শক্ত করার চেষ্টা করল, কিন্তু আজলান তাকে কোনো সুযোগ না দিয়েই নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এলিনার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। রাগে কাঁপতে কাঁপতে বলল, কুত্তার বাচ্চা, আজকে আমি তোকে শেষ করে ফেলবো। এই বলেই সে এলিনার চুল ধরে টেনে হিঁচড়ে ওয়াশরুমের ভেতরে নিয়ে গেল। বাথটাবটা পানিতে ভর্তি ছিল। আজলান কোনো দয়ামায়া না দেখিয়ে এলিনার মাথাটা সেই পানির নিচে জোর করে চুবিয়ে ধরল। দীর্ঘ 3 মিনিট এলিনা পানির নিচে দম বন্ধ হয়ে ছটফট করল। 3 মিনিট পর আজলান তাকে টেনে তুলতেই এলিনা হাঁপাতে লাগলো। আজলান গর্জে উঠল, বন্দির বাচ্চা, জেদ মারাস আমার সাথে? আজকে তোর এই জেদ আমি চিরদিনের জন্য শেষ করে দেব। এলিনা কম যায় না। সে কাশতে কাশতে খিলখিল করে হেসে বলল,
সব তো আমার এই হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি। কথাটা শুনে আজলান আবারও এলিনার মাথাটা পানির নিচে চুবিয়ে দিল। এলিনা এবার আরো বেশি ছটফট করতে লাগলো। তার হাত পা অবশ হয়ে আসছিল। আজলান আবারও তাকে পানি থেকে তুলে এনে বলল, কুত্তার বাচ্চা, বিশ্বাস কর, তোর জায়গায় আজ অন্য কেউ হলে এতক্ষণে তার এই দুনিয়াতে নিঃশ্বাস নেওয়া হারাম করে দিতাম। শুধু তুই বলে বেঁচে গেলি। এলিনা এবার বাথটাবের পানি মুখে নিয়ে আজলানের মুখের উপর ছুঁড়ে দিল। তারপর বলল, হাজব্যান্ডের লাভ, তাই না? আজলান এবার সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে দাঁতে দাঁত চেপে এলিনার গলাটা দুহাত দিয়ে শক্ত করে চেপে ধরল। এলিনার দম বন্ধ হয়ে চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম হলো। সে অনবরত কাশতে লাগলো। আজলান এবার এলিনার মাথার চুলের মুঠি ধরে পৈশাচিক গলায় বলল, কসম খোদার, তোকে যদি আমি আর কোনোদিন এসব ড্রেস পরে কোনো বারে দেখি, সেদিন তোর এই পা দুটো আমি আর হাঁটার মতো রাখবো না। আজলান এলিনাকে ছেড়ে দিয়ে ওয়াশরুম থেকে চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই এলিনা পেছন থেকে চিৎকার করে বলে উঠল, কি করবো হাজব্যান্ড? জামাই তো 7 বছর ধরে দূরে ছিল, তাই এখন একটা রিয়েল জামাই লাগবে। সেটার খোঁজেই তো বাড়ি গিয়েছিলাম। কথাটা আজলানের পুরুষত্বে গিয়ে আঘাত করল। ওয়াশরুমের শাওয়ারের পানি তখন ছেড়ে দেওয়া। এলিনা সেই খোলামেলা বডি কন্ট্রাস্ট ভিজে শরীরের সাথে লিপটে যাচ্ছে। আজলান এবার আর কোনো কথা না বাড়িয়ে হিংস্র পশুর মতো এলিনার উপর ঝাঁপিয়ে পড়ল। এলিনার ঠোঁটে নিজের ঠোঁট মেলাতেই সে কোনো ভালোবাসা নয়, বরং তীব্র আক্রোশে কামড় বসিয়ে দিল। কামড়ের চোটে এলিনার ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। আর আজলান সেই রক্ত তৃষ্ণার্থের মতো চুষে নিতে লাগলো। এলিনা ব্যথায় তীব্র আর্তনাদ করে উঠল, কিন্তু আজলান তাকে ছাড়ল না। দীর্ঘক্ষণ তার ঠোঁট ক্ষতবিক্ষত করার পর আজলান মুখ সরিয়ে নিল। এলিনার মুখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, বান্তের বাচ্চা, এরপর থেকে কথা বলার আগে নিজের জীবের প্রতি মায়া দেখিয়ে কথা বলবি, নয়তো জিভ কেটে কুত্তা দিয়ে খাওয়াবো। আজলান ঘর ছেড়ে বেরিয়ে যেতেই এলিনা মেঝেতে ধপ করে বসে পড়ল। শাওয়ারের পানির ধারার সাথে মিশে যেতে লাগলো তার চোখের জল। এতক্ষণে ধরে রাখা সব শক্তি হারিয়ে সেবার ডুকরে কেঁদে উঠল। এলিনা আজ যা করেছে সবকিছু ইচ্ছে করেই করেছে। আজলানের উপর জমে থাকা 7 বছরের অভিমান, রাগ আর জেদ চরিতার্থ করতেই সে নিজেকে এভাবে বারের আলোয় সঁপে দিয়েছিল। সে জানতো আজলান এখানে আছে, আর তাকে এভাবে ক্ষিপ্ত দেখতেই এলিনার ভেতরের আহত অহংকার শান্তি পাচ্ছিল। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। শাওয়ারের পানিতে এলিনা সম্পূর্ণ রূপে ভিজে একাকার হয়ে গেছে। তার গায়ের সেই খোলামেলা ড্রেসটি এখন শরীরের সাথে লিপটে আছে, যা পরা না পরার সমান কথা। হে বেজা অবস্থায় সে বাথরুম থেকে বের হবে কি করে, সেই চিন্তায় যখন সে মগ্ন, ঠিক তখনই ওয়াশরুমে আজলান নিজের একটা বড় সাইজের হোয়াইট শার্ট ভেতরে ছুঁড়ে দিল। বাইরে থেকে আজলানের ভারী কণ্ঠস্বর ভেসে এলো, এটা পড়ে বের হ। শার্টটা হাতে নিয়ে এলিনা একেবারে আহম্মক হয়ে গেল। সে বাথরুমের দরজাটা সামান্য ফাঁক করে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এটা তো শুধু শার্ট। আমি শুধু একটা শার্ট পরে কিভাবে বাইরে বের হব? ফাজলামি পেয়েছেন আমার সাথে? আমি এসব কিছু পরবো না। আজলান তখন খাটের কোণে বসেছিল। এলিনার কথা শুনে সে অত্যন্ত গম্ভীর ও ঠান্ডা কণ্ঠে বলল, বারে গিয়ে 3 জন পরপুরুষের সাথে ওইটুকু একটা বোল ড্রেস পরে বুক ঘষতে নাচতে পারিস, আর নিজের একলা জামার সামনে একটা শার্ট পরে আসতে পারবি না? নাটক মানুষ না এলিনা। আমার মেজাজ এমনিতে চড়ে আছে, বেশি বাড়াবাড়ি করলে তোকে বেডে ফেলে 7 বছরের বনের শোক কিন্তু এক রাতে উসুল করে নেব। আজলানের এই চরম পুরুষালী অহংকার আর হুমকি শুনে এলিনা রাগে অন্ধ হয়ে গেল। সে কোনো কিছু না ভেবেই মুখ ফুসকে বলে উঠল। এলিনার মুখে এমন কথা শুনে আজলান রাগ করার বদলে হাহা করে কুৎসিত এক হাসি হাসল। সে উঠে এসে দরজার দিকে তাকিয়ে বলল, এখনো খাতায় কলমে বউ আমার এলিনা চৌধুরী। আমি চাইলে এর চেয়েও অনেক বেশি কিছু করতে পারি। এলিনার কথা না বাড়িয়ে সজোরে বাথরুমের দরজাটা তার মুখের উপর লাগিয়ে দিল। বাইরে তখন আজলান তার ফোনটা বের করে জনের সাথে কথা বলছিল। বারের সেই ডিলটা আজ ভেস্তে গেলেও কাল সকালে সেটা আবার কনফার্ম করা হবে, এই নিয়ে সে ফোনে নির্দেশনা দিচ্ছিল। ঠিক তখনই বাথরুমের দরজাটা খুলে গেল।
আজলান ফোনের ওপাশ থেকে মনোযোগ সরিয়ে দরজার দিকে তাকালো। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো এলিনা। তার পরনে কেবল আজলানের সেই ঢিলে ঢালা সাদা শার্ট, যা তার উড়ো অব্দি এসে ঠেকেছে। ভেজা চুলগুলো থেকে এখনো টুকটুক করে পানি ঝরছে, আর সাদা শার্টের পাতলা কাপড়ের উপর দিয়ে তার ভেজা শরীরের প্রতিটি খাঁজ স্পষ্ট হয়ে উঠেছে। এলিনাকে এই রূপে দেখে আজলানের হাতের ফোনটা যেন স্তব্ধ হয়ে গেল। আজলান ফোনটা পকেটে রেখে এক পা এক পা করে এলিনার দিকে এগিয়ে এলো। তার ঠোঁটের কোণে এক বাঁকা দুষ্টু হাসি। এলিনার ভেজা শরীরের দিকে তাকিয়ে সে ফিসফিসিয়ে বলল, কিরে, ভয় পেলে না এমন হট হয়ে আমার সামনে আসতে? যদি এখন সত্যি সত্যি কিছু করে ফেলি? আজলার ওই চাহনি আর কথায় এলিনা ভেতর ভেতর এবার সত্যি একটু ভয় পেয়ে গেল। তার বুকের ভেতরটা দপদপ করতে লাগলো, কিন্তু সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারালো না। মাথা উঁচু করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল, কিন্তু আজলান তাকে সেই সুযোগ দিল না। সে এলিনার ঠিক গায়ের উপর সে দাঁড়ালো, এত কাছে যে দুজনের উত্তপ্ত নিঃশ্বাস একে অপরের গায়ে আশ্রে পড়ছে। আজলান এলিনার নাকে নিজের নাক ঘষে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, You are average. And Aslan Chaudhary is not interested in touching someone average. কথাটা বলেই আজলান এক ঝটকায় এলিনার কোমরে নিজের শক্ত হাতটা জড়িয়ে ধরল। তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সুইটহার্ট, বারে তোমার এই নোংরামের জন্য আজ আমার 200 কোটি ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। তাই এখন আমার মুড একদম ঠিক নেই। আমার এখন বিনোদন চাই, আমার এন্টারটেনমেন্ট করো। এলিনা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই আজলানের হাতের বাঁধন আরো শক্ত হলো। এলিনা কিছু বলার আগেই আজলান আদেশ দেওয়ার সুরে বলল, যদি বেঁচে ফিরতে চাও তবে এক্ষুনি আমার সামনে নাচবে। সে এলিনাকে ছেড়ে দিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে সোফায় গিয়ে বসছে। তারপর পা দুটো আড়াআড়ি করে রেখে ডার্ক টোনে বলল, Show me your fucking moves, sweetheart. Otherwise, there is always the bed, and you will have to show those moves there. বলেই আজলান এক পৈশাচিক হাসি যোগ করলো। বাকিটা সম্পূর্ণ তোমার ইচ্ছে, সুইটহার্ট। সাদা শার্ট পরা এলিনা তখন মাঝঘরে দাঁড়িয়ে অপমানে আর রাগে কাঁপছে। এলিনা এবার আজলানের মুখোমুখি এসে দাঁড়ালো। তার মায়াবী দুচোখ বেয়ে তখন অশ্রু ঝরছে। সে অত্যন্ত অসহায় গলায় কাঁপতে কাঁপতে বলল, আমার সাথে প্লিজ এরকম করবেন না। আমি আর কখনো এরকম ড্রেস পরে বাড়ি যাব না। প্লিজ আমার উপর একটু দয়া করুন। এলিনা কিভাবে নিজের পায়ের কাছে নত দেখে আজলানের পুরুষালী অহংকার পুরোপুরি তৃপ্ত হলো। সে তো এটাই চাচ্ছিল যে এলিনা তার জেদ ভেঙে আজলান চৌধুরীর কাছে ক্ষমা ভিক্ষা করুক। আজলান যখন এই জয় অহংকারের এক পৈশাচিক হাসি হেসে উঠল, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় কাণ্ড। কান্না ভেজা মুখটা মুহূর্তেই পাথরের মতো শক্ত হয়ে গেল এলিনার। চোখের পলক ফেলার আগেই সে তার ভেজা চুলের আড়াল থেকে একটা ধারালো স্টিলের হেয়ার পিন বের করে আজলানের বুকে সজোরে ঢুকিয়ে দিল। হঠাৎই ধারালো আঘাতের তীব্র যন্ত্রণায় আজলান চিৎকার করে উঠল। হেলেনা তখনও কাঁদছে, কিন্তু সেই কান্নার পেছনে এখন এক উন্মাদ রাক্ষসী লুকিয়ে আছে। সে অশ্রুসিক্ত চোখে বিষাক্ত হেসে বলল, প্লিজ মাই মনস্টার। এমন আসলে আওয়াজ করে আমার মুড অন্যদিকে নেবেন না। আজলানের ফিনফিনে সাদা শার্টটা ভেদ করে টপ টপ করে রক্ত পড়তে লাগলো মেঝের উপর। এলেনা চোখের পানি মুছতে মুছতে খিলখিল করে হাসলো। বিগত 7 বছরে আমি অন্য কিছু না শিখি, এটা তো কনফার্ম শিখেছি যে রক্তের বিনিময়ে কিভাবে রক্ত বের করতে হয়। বুকের ক্ষতস্থান চেপে ধরে আজলান হাঁ করে শুধু এলেনার দিকে তাকিয়ে রইল। তার মনে তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আজলান চৌধুরীর অর্ধাঙ্গিনী যে তার মতোই হিংস্র হবে সেটা স্বাভাবিক, কিন্তু এলিনা যে এতটা এক্সপেকটেশনের বাইরে গিয়ে খেলবে তা সে স্বপ্নেও ভাবেনি। আজলান এলিনার এই সাইকো রূপ দেখে এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে নিজের শারীরিক শক্তি খাটাতেও ভুলে গেল। এলিনা এই সুযোগে আজলানের বুকে দুহাত দিয়ে এক জোরালো ধাক্কা মেরে তাকে খাটের উপর ফেলে দিল। আজলানের বুক থেকে তখনও রক্ত ঝরছে। এলিনা এবার বাঘিনীর মতো আজলানের গায়ের উপর
চড়ে বসলো। আজলানের দুহাত খাটের সাথে চেপে ধরে একদম নিচু ফিসফিসানি কণ্ঠে বলল, ক্যান আই টেস্ট দ্য ব্লাড ফ্রম ইয়োর হার্ট? যে লোক আমাকে আজ বাদে কাল ডিভোর্স দিয়ে অন্য নারীর হাত ধরবে, তাকে আমি নেচে বিনোদন দিব? না, হাহ। আমাকে কি তোর কোনো সস্তা বাইজি মনে হয়েছে? স্বপ্নেও ভাবিনি আমার এই হাজবেন্ড এতটা মাথা মোটা হবে। আজলান কোনো কথা বলতে পারছিল না। সে শুধু এক দৃষ্টি থেকে এলিনাকে দেখে যাচ্ছিল। এলিনা এবার আরো এক ধাপ এগিয়ে আজলানের বুকের সে রক্তাক্ত ক্ষতস্থানে নিজের জিভ ছুঁয়ে দিল। আজলানের পুরো শরীর শিউরে উঠল। সে তাজ্জব হয়ে ভাবছিল, একটা মেয়ে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে এতটা সাইকো হয়ে উঠতে পারে। জিভ সরিয়ে এলিনা ঘৃণা ভরে থুতু ফেলে বলল, পাপিষ্ঠ পুরুষের দূষিত রক্ত। বলেই এলিনা কোনো দয়া না দেখিয়ে সেই হেয়ার পিনটি দিয়ে এবার আজলানের কাঁধে আরো একটা গভীর ক্ষত করলো। পরপর দুটো আঘাতে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আজলানের চোখের সামনে সবকিছু ঘোলাটে হয়ে আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই আজলান চৌধুরী সম্পূর্ণ জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ল। এলিনা এক মুহূর্ত সময় নষ্ট না করে কাবার্ড খুলে আজলানের একটা দামি প্যান্ট আর শার্ট পরে নিল। নিজের ভেজা চুলগুলো ঝেড়ে সে মুখে এক অদ্ভুত বিজয়ের শীষ বাজাতে বাজাতে রুম থেকে বের হতে লাগলো। রুমের বাইরে তখনও আজলানের কড়া পাহারাদার বডিগার্ডের দল আর শ্রাবণ দাঁড়িয়ে অপেক্ষা করছিল। শ্রাবণের মুখোমুখি হতেই এলিনা নিজের মুখের শীষ থামিয়ে অত্যন্ত গম্ভীর ও ঠান্ডা কণ্ঠে বলল, ভেতরে যান, আপনার প্রিয় বন্ধু আপনাকে ডাকছে। এলিনাকে অক্ষত এবং এমন মারকুটে মেজাজে বের হতে দেখে শ্রাবণ মনে মনে বলল, আমি তো ভেবেছিলাম আজকে ঘরের ভেতর রক্ত রাঙা বয়ে যাবে আর এলিনার লাশ বের হবে, কিন্তু এই তো পুরো উল্টো কেস। এলিনা বাঁকা হেসে আবারও শীষ বাজাতে বাজাতে নিচে নেমে গেল এবং গ্যারেজ থেকে আজলানের প্রিয় ব্ল্যাক মার্সিডিজ গাড়িটি স্টার্ট করে চৌধুরী ম্যানশনের উদ্দেশ্যে তীব্র গতিতে বেরিয়ে পড়ল। এদিকে শ্রাবণ হন্তদন্ত হয়ে রুমে ঢুকে আজলানকে রক্তাক্ত এবং অচেতন অবস্থায় দেখে চিৎকার করে উঠল। সে ইমিডিয়েটলি ফ্যামিলি ডক্টরকে কল দিয়ে নিয়ে আসার নির্দেশ দিল। ডাক্তার এসে যখন আজলানের বুকের আর কাঁধের ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করছিল, তখন শ্রাবণ পাশে দাঁড়িয়ে কপালে হাত দিয়ে মনে মনে বলল, যার বউ এমন ডায়নাসোর, সে তো এমনিতেই স্বামীর বিড়াল হয়ে থাকার কথা, আর এই বালে এখানে সিংহ সাজতে গিয়ে নিজের বুকটাই ফুটে করে বসলো। এদিকে রাতের ফাঁকা রাস্তায় ঝড়ের গতিতে মার্সিডিজ গাড়িটি চালাতে চালাতে এলিনা অতীতে ফিরে গেল। যখন সে ওয়াশরুমের ড্রেস চেঞ্জ করছিল, তখনই সে বুদ্ধিমত্তার সাথে তার ককটেল ড্রেসের লেসের ভাঁজে এই ধারালো হেয়ারপিনটি লুকিয়ে রেখেছিল। সে জানতো আজলান চৌধুরীকে কাবু করতে হলে অস্ত্রের প্রয়োজন, আর আজ সেই অস্ত্র নিজেই আজলান চৌধুরীকে সে ধরাশায়ী করেছে। এলিনা এক্সিলেটারে চাপ দিয়ে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। উইন্ডশিল্ডের কাছে নিজের প্রতিচ্ছবি দেখে সে চিৎকার করে বলল, আমি সেই আগুন, যে আগুনে তোমার মতো হাজারটা আজলান চৌধুরীকে এক নিমিষে জ্বালিয়ে ছারখার করার ক্ষমতা আমি রাখি। আমি কোনো দুর্বল হরিণ শাবক নই যে তোমার মতো পশু শিকারে পরিণত হব। আমি হলাম সিংহী, যার একটা মাত্র গর্জনে বনের সিংহ পর্যন্ত ভয়ে কেঁপে ওঠে। আই হেট ইউ আরজলান চৌধুরী, আই জাস্ট হেট ইউ। আজলান পিটপিট করে চোখ মেলে তাকালো। মাথার উপরে সাদা সিলিং আর নাকে কড়া ওষুধের গন্ধ জানান দিচ্ছে সে এখনো বেঁচে আছে। ডক্টর তার পালস চেক করতে করতে নরম গলায় জিজ্ঞেস করলেন, কেমন ফিল করছেন আজলান সাহেব? ডাক্তার আজলান কথার উত্তর না দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা শ্রাবণের দিকে তাকালো। বুক আর কাঁধের ব্যান্ডেজে হাত দিয়ে এক তীব্র আফসোস মিশ্রিত গলায় বলল, শ্রাবণ রে, রেখে গিয়েছিলাম এক কচি বউ, সে এমন সাইকো হলো কবে রে? একটুর জন্য আজকে আজরালের সঙ্গে মোলাকাত হলো না আমার। মবের কাজ, নিজের ছেলের উপর প্রতিশোধ নিতে আমার এই কচি ও অবুঝ মেয়েটাকে একদম নিজের মতো ডাইনের সাইকো বানিয়েছে। কিন্তু আমার কচি বউ কই রে শ্রাবণ? বন্ধুর এই অবস্থায় যেখানে শ্রাবণের কান্নার কথা, সেখানে আজলানের কচি বউ সম্বোধন শুনে সে তার নিজের হাসি চেপে রাখতে পারল না। শ্রাবণ একগাল হেসে উত্তর দিল,
তোর সেই কচি বউ তোর জানের জান ব্ল্যাক মার্সিডিজ গাড়িটা নিয়ে শীষ বাজাতে বাজাতে ভেগেছে। গাড়ির কথা শুনতেই আজলানের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। চট করে বিছানা থেকে নামার চেষ্টা করতেই বুকে তীব্র টান লাগলো। মুখ দিয়ে বেরিয়ে এলো ব্যথার আর্তনাদ। তবুও সে দমবার পাত্র নয়। সে শ্রাবণের শার্টের হাতা টেনে ধরে হুকুমের স্বরে বলল, শ্রাবণ রে, এক্ষুনি গাড়ি বের কর, আমাকে চৌধুরী মিশনে যেতে হবে। ডক্টর আর শ্রাবণ দুজনেই একসাথে চেঁচিয়ে উঠল। শ্রাবণ আজলানের কাঁধে হাত দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করতে লাগলো, আজলান প্লিজ পাগলামি করিস না, তোর শরীরে কন্ডিশন একদম ভালো না, অতিরিক্ত ব্লাড লস হয়েছে, স্টিচ পড়েছে ক্ষত জায়গায়, এখন নড়াচড়া করাও তোর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, এখন কোথায় যাওয়া যাবে না। ডক্টরও পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে সায় দিলেন, কিন্তু আজলানের ডিকশনারিতে না বলে কোনো শব্দ নেই। সে ব্যান্ডেজ করা বুক নিয়েই তড়িৎ গতিতে খাট থেকে নেমে দাঁড়ালো। চোখের চাহনিতে সেই চির চেনা জেদ ফিরিয়ে এনে বলল, আজকে যদি চৌধুরী মেনশনে না যায় তবে ওই সিংহী আমার পুরো বাড়ি জ্বালিয়ে ছারখার করে দেবে। গাড়ি বের কর শ্রাবণ, আজলান চৌধুরী আজ নিজের কচিবুর মুখোমুখি হবেই। আজলান যখন গাড়ি নিয়ে চৌধুরী মেনশনে পৌঁছালো তখন ভেতরের আলো ফুটে ঘড়ির কাঁটায় ঠিক 5:01। বুক আর কাঁধের তীব্র যন্ত্রণা উপেক্ষা করে সে সিঁড়ি বেয়ে ঝড়ের গতিতে উপরে উঠে গেল। কোনো কিছু না ভেবেই সে সোজা নিজের মমের ঘরের সামনে গিয়ে সজোরে ধাক্কাতে লাগলো। ভোরবেলায় এমন আকস্মিক শব্দে সাজ্জাদ চৌধুরী ঘুঁ ঘুঁ চোখে বিরক্তি নিয়ে দরজা খুললেন, কিন্তু তাকে পাত্তা না দিয়ে আজলান হন্তদন্ত পায়ে ঘরের ভেতরে ঢুকে চিৎকার করে উঠল। মাম, মাম। বিছানায় শুয়ে থাকা নীলিমা চৌধুরী আজলানের গলার আওয়াজ পেয়েও জেনে শুনে ঘুমের ভান ধরে রইলেন। তার ঠোঁটের কোণে তখন এক বাঁকা তৃপ্তির হাসি। সাজ্জাদ চৌধুরী নিজের ছেলের এই রক্তাক্ত ব্যান্ডেজ আর উস্কো খুস্কো অবস্থা দেখেও অবাক হলেন না। তিনি শান্ত ভঙ্গিতে হাই তুলতে তুলতে বললেন, আব্বা, এত সকালে আপনার এভাবে রাজকীয় আগমনের কারণটা কি? আমার আম্মা এলিনা কি তবে কোনো জাদু দেখিয়েছে? নীলিমা চৌধুরী তবুও পাশ ফিরে ঘুমের ভান করে শুয়েই রইলেন। আজলান এবার মরিয়া হয়ে বলল, ড্যাড, আমি আমার কচি বউকে ফেরত চাই। তোর বউকে বলো আমার কচি বউকে আমার বউকে ফেরত দিতে। মাত্র 7 বছর আমি দেশে ছিলাম না, এই 7 বছর আমার সোজা সরল বউটার মগজ ধোলাই করে তোমরা ওটাকে কি বানিয়েছ? হ্যাঁ? সাজ্জাদ চৌধুরী এবার ছেলের দিকে তাকিয়ে এক চিলতে রহস্যময় হাসি হাসলেন। তারপর পকেটে হাত দিয়ে ঠান্ডা গলায় বললেন, আজলান, বাপ আমার, ভালোই ভালো এখান থেকে বিদায় হ, নয়তো তোর এই কচি বউ যেমন তোর বুক ফুটো করেছে, আমিও কিন্তু তোর ড্যাড হয়ে তোর বুকের বাকি অংশটা ফুটো করে দিব। বাবার মুখে কথা শুনে আজলানের চোখ মুখ কুঁচকে গেল। সে চরম বিস্ময়ে ড্যাডের দিকে তাকিয়ে বলল, ড্যাড, তুমি তুমি জানলে কি করে যে আমার বুক ফুটো করেছে? এবার নীলিমা চৌধুরী শুয়ে থাকতে পারলেন না। তিনি বিছানায় উঠে বসলেন এবং এক রাজকীয় ভঙ্গিতে চুলগুলো ঠিক করতে করতে বললেন, এই এরিনাকে তৈরি করতে আমার পুরো 7টা বছর লেগেছে জনাব আজলান চৌধুরী। তা কেমন লাগলো আমার মেয়ের হাতের প্রথম উপহার? আজলান স্তব্ধ হয়ে মমের দিকে তাকিয়ে রইল। নীলিমা চৌধুরী বিছানা থেকে নেমে আজলানের সামনে এসে দাঁড়ালেন। তোমার মতো পাষাণের অহংকার ভাঙার জন্য তাকে আমি নিজে হাতে ট্রেনিং দিয়েছি। এখন বলো বাপ আমার, নিজের আপন বইয়ের হেয়ার পিন দিয়ে বুক ফুটো হওয়ার পর অনুভূতিটা কেমন হচ্ছে? আজলান পুরো তাজ্জব হয়ে মমের দিকে, তারপর তার ড্যাডের দিকে তাকালো। নিজের কানকে যেন সে বিশ্বাস করতে পারছিল না। সে দুহাত মাথায় দিয়ে আর্তনাদ করে বলল, এরা কারা? তোমরা কি আমাকে রাস্তা থেকে কুড়ি পাও টোকাই পেয়েছ? সত্যি করে বলো তো, আমার আসল বাবা মা কই? তোমরা আমার আপন বাবা মা হতেই পারো না। নীলিমা চৌধুরী এবার মুখে এক এতদিনে কৃত্রিম ভাব, তাহলে করুণ ভাব বুঝলে ফুটিয়ে যে বললেন, তোমাকে আমরা আসলেই রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। মায়ের এই তাচ্ছিল্য দেখে আজলান রাগে আর অপমানে ফেটে পড়ল। মম, আর কি বন্ধ করো। এমন কি খতরনাক ট্রেনিং দিয়েছো ওকে যাতে আমার এই কচি বউ রাতারাতি এমন ভয়ঙ্কর সাইকো হয়ে গেল? নীলিমা চৌধুরী একদম ভাবলেশীন গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, বেশি কিছু না আব্বা,
আমি শুধু আমার এই গুণধর ছেলের যোগ্য একটা বউ বানানোর চেষ্টা করেছি। আমার আম্মাকে আমি গান চালানো, ক্যারাটে আর জাপানি ম্যানরিকি গুসারি চালানো শিখিয়েছি। ও ভালো কথা, আমার আম্মা কিন্তু খুব সুন্দর হকি স্টিকও চালাতে পারে। নীলিমা চৌধুরী একটু থামলেন, তারপর গর্বে বুক ফুলিয়ে আজলানের ব্যান্ডেজে আলতো টোকা দিয়ে বললেন, শুধু তাই নয়, নিজের সেলফ ডিফেন্সের জন্য শরীরের আনাচে কানাচে লুকিয়ে রাখা ছোট ছোট নিখুঁত হাতিয়ার আমার আম্মা খুব ওস্তাদের মতো চালাতে পারে। আজ এরিনার পারফরমেন্স দেখে একজন গুরু হিসেবে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে আব্বা। নীলিমা চৌধুরীর মুখে এলিনার এই ভয়ঙ্কর রণকৌশলের বিবরণ শুনে আজলান পুরোপুরি স্তম্ভিত হয়ে গেল। তার কচি বউ যে আসলে একটা জ্বলন্ত বারুদ, তা সে এখন হাড়ে মাসেই টের পাচ্ছে। ঠিক তখনই নীলিমা চৌধুরী নিজের গলার স্বর একদম গম্ভীর ও সিরিয়াস করে বললেন, আজলান, যার সাথে আর মাত্র কয়েকদিনের মধ্যে তোমার অফিসিয়ালি ডিভোর্স হয়ে যাবে, তাকে নিয়ে এত পজিটিভনেস দেখানো কি তোমায় মানায়? আমার নিরপরাধ মেয়েটাকে এতগুলো বছর ঠকানোর সাহস দেখানোর পর এখন এসেছো কচি বউয়ের খোঁজে? তা এই যে এলিনার জন্য তুমি এত ছটফট করছো, তোমার সেই আদরের রায়না বেবি কি তা জানে? মায়ের মুখে রায়নার নাম শুনতেই আজলানের চোয়াল শক্ত হয়ে গেল। সে অত্যন্ত গম্ভীর ও ঠান্ডা কণ্ঠে বলল, কাগজে সই করার আগ পর্যন্ত সে এখনো মিসেস এরিনা চৌধুরী মম। আমি তাকে এখনো ডিভোর্স দেইনি। নীলিমা চৌধুরী এবার হেসে উঠলেন। সে হাসিতে আজলানকে তাচ্ছিল্য করার তীব্র সুর। হাসি থামিয়ে তিনি বললেন, তুমি তো সই করবে মাত্র একদিকে, আর আমি ঠিক তার পর দিনই আমার মেয়ের জন্য ছেলেদের লাইন লাগিয়ে দেব। কথাটা শোনা মাত্র আজলানের মাথার দুটো রগ রাগে ও হিংস্রতায় ভেসে উঠল। ভেতরের উন্মাদনা সামলাতে না পেরে সে পাশে থাকা একটা দামি ক্রিস্টালের ফ্লাওয়ার বাস্ক তুলে মেঝেতে সজোরে আছড়ে মারল। ঝনঝন শব্দে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু সাজ্জাদ চৌধুরী কিংবা নীলিমা চৌধুরী কেউ একটুও চমকালেন না। সাজ্জাদ চৌধুরী উল্টো মুচকি হেসে নিজের বউয়ের দিকে তাকিয়ে বললেন, তাহলে কি নীলিমা, আমি এলিনার জন্য যোগ্য ছেলে খোঁজা শুরু করব? আব্বা, তুমি যদি সত্যি সত্যি আমার হাত দিয়ে কোনো মায়ের বুক খালি করাতে চাও, তবে তোমার এই কথায় শিরোধার্য। নীলিমা চৌধুরী এবার সোফা ছেড়ে রাগে ফেটে পড়লেন। কয়জন মায়ের বুক খালি করবে তুমি আজলান? আমি আমার মেয়ের জন্য ছেলেদের লাইন লাগিয়ে দেব। আজলান এবার এক পৈশাচিক হাসি হাসল। নিজের ব্যান্ডেজ করা বুকের রক্তে হাত বুলিয়ে সে শান্ত কিন্তু খুনে গলায় বলল, কসম, এই খোদার কসম, এরিনাকে ছোঁতে আসবে এমন প্রত্যেকের রক্ত দিয়ে আমি নিজের শরীরের সামন নেব। নিজের বউকে নিয়ে আজলান চৌধুরী কখনো আপোষ করতে শেখেনি। আমার বউকে কেবল আমার হয়েই থাকতে হবে, হয়তো তাকে বিনা কাফনে দাফন করতেও আমার এই হাতের একটা আঙুল পর্যন্ত কাঁপবে না। ছেলের ভেতরের এই আদিম রূপে সাজ্জাদ চৌধুরী এবার বেশ সিরিয়াস হয়ে গেলেন। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, দুই নৌকায় পা দিয়ে হাঁটতে যাবেন না বাবা মার। একদিকে রায়না, অন্যদিকে এলিনা। এভাবে চললে নিজেই ডুববেন। আজলান এবার এক চিলতে রহস্যময় হাসি হাসল। ড্যাড, আজলান চৌধুরী যাই করুক না কেন, তার প্রতিটি পদক্ষেপের পেছনে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর এবং অকাট্য কারণ। আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে আজলান হন করে ঘর থেকে বেরিয়ে গেল। তার ভারী বুটের আওয়াজ ধীরে ধীরে সিঁড়ির দিকে মিলিয়ে গেল। রুমের দরজাটা যখন একটুখানি খোলা, ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে একটা আবছা ছায়া নড়ে উঠল। সে ছায়ার অবয়ব দেখে স্পষ্ট বোঝা গেল এতক্ষণ ঘরের ভেতরে ঘটে যাওয়া প্রতিটি কথা, আজলানের হুমকি আর নীলিমা চৌধুরীর পরিকল্পনা, সমস্ত ঘটনা আড়াল থেকে কেউ একজন খুব নিখুঁতভাবে শুনছে। চৌধুরী ম্যানশনে নিজের পুরনো শাটডাউন ঘরের এক কোণে তখন আবছা অন্ধকার। চারদিকে নিস্তব্ধতা চিরে কেবল বাতাসে ভেসে আসছে
মাউতর্কানের এক বুক ফাটা করুণ সুর। এলিনা একা বসে আছে মেঝের উপর। তার এক হাতের মুঠোয় শক্ত করে ধরা একটা ভাঙা ধারালো আয়নার টুকরো। সে মাউতর্গান বাজাচ্ছে আর নিরিমেষ চোখে তাকিয়ে আছে সেই ভাঙা কাচের খণ্ডের দিকে। কাচের ফাটলে তার নিজের রূপটাই আজ চূর্ণ বিচূর্ণ দেখাচ্ছে। কাছের ধারালো কোণটা হাতের তালুতে সামান্য দেবে গিয়ে চামড়া কেটে এক ফোঁটা লাল কণা জমতে শুরু করেছে, কিন্তু এলিনার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এলিনা কাঁদছে না। তার চোখে দিয়ে আজ এক ফোঁটাও জল গড়িয়ে পড়ছে না, কিন্তু তার মায়াবী চোখ দুটো রাগে, অভিমানে, অপমানে একদম জবা ফুলের মতো লাল হয়ে আছে। ভেতরের কান্নাগুলো আজ আর জল হয়ে বের হচ্ছে না, সেগুলো এখন জমাট বেঁধে পাথরের মতো শক্ত হয়ে গেছে। মাউথ অর্গানটা ঠোঁট থেকে সরিয়ে সে ভাঙা গায়নায় নিজের প্রতিচ্ছবিটার দিকে তাকালো। তার ব্লাডি ঠোঁট, যা একটু আগে আজলানের কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে, সেটা এখনো ফুলে আছে। এলিনা হাতের কাচের টুকরোটা আরো শক্ত করে চেপে ধরল। তার লাল হয়ে থাকা চোখ দুটোতে তখন প্রতিশোধের লেলিহান শিখা। সে কাচের টুকরোটার দিকে তাকিয়ে একদম ফিসফিসিয়ে বিষাক্ত এক শান্ত কণ্ঠে উচ্চারণ করলো, আই হেট ইউ আরজলান চৌধুরী, আই হেট ইউ সো মাচ। মাউথ অর্গানের সেই বিষাদময় সুর যেন পুরো ঘরে আজলানের ধ্বংসের কাউন্টডাউন শুরু করে দিল। সকালের ব্রেকফাস্ট টেবিলে এক থমথমে পরিবেশ। আজলান চৌধুরী তার ব্যান্ডেজ করা বুক আর কাঁধের যন্ত্রণা চেপে গম্ভীর মুখে বসে আছে। বাড়ির সবাই টেবিলে উপস্থিত হয়ে যার যার সিটে বসে কেবল একজনের জন্য অপেক্ষা করছে, সে হলো এলিনা। ঠিক তখনই ডাইনিং হলের দুই প্রান্ত থেকে একসঙ্গে প্রবেশ করলো এলিনা আর রায়না। কিন্তু পুরো টেবিলে সবাইকে অবাক করে দিয়ে দুজন দুই দিক থেকে আজলানের ঠিক পাশের খালি চেয়ারটার উপর হাত রাখল। নীলিমা চৌধুরী আর সাজ্জাদ চৌধুরী কৌতূহলী চোখে চাইলেন। রায়না আবার চরম বিরক্তিতে মুখ বাঁকিয়ে এলিনাকে বলল, আমি এই চেয়ারে বসবো আমার আজলান বেবির পাশে। তুমি তোমার ওই সস্তা হাতটা সরাও এখান থেকে। এলিনা এবার এক চিলতে তাচ্ছিল্যের হাসি হাসল। রায়নার চোখের দিকে তাকিয়ে ধারালো গলায় বলল, আমার আইনসম্মত স্বামীর পাশে আমি বসবো, এটাই দস্তর। তুমি আমাকে জ্ঞান দেওয়ারকে, নিজের সস্তা হাতটা আগে চেয়ার থেকে সরাও। বলেই এলিনা এক ঝটকায় চেয়ারটা নিজের দিকে টেনে নিতেই রায়না রেগে ফুঁসে উঠে ইংলিশে চেঁচিয়ে বলল, বেবি, ইউ আর ফরগেটিং দ্যাট Aslan will be mine in a few days and you will be his ex-wife. এলিনা বার হলের ছাদ কাঁপিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপর রায়নার খুব কাছে গিয়ে চোখের মনি স্থির করে বলল, You are forgetting that Azlan is still mine, and human who go after married men are called prostitutes. পতিতা শব্দটা শোনা মাত্র রায়না জ্ঞান শূন্য হয়ে এলিনার গায়ে থাপ্পড় মারার জন্য হাত তুলল। কিন্তু এলিনা তো এখন আর সে আগের অবুঝ মেয়ে নেই। সে বিদ্যুতের গতিতে রায়নার হাতটা মাঝপথেই খপ করে ধরে ফেলল। তারপর এক ঝটকায় হাতটা মুচড়ে রায়নার পিঠের পেছনে চেপে ধরল। আকস্মিক এই ক্যারাটের প্যাচে রায়না তীব্র ব্যথায় চিৎকার করে উঠল। পুরো ডাইনিং টেবিলের সবাই বসা থেকে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। রায়নার মুখ ব্যথায় একদম লাল হয়ে গেছে। সে ছটফট করতে করতে ডাকলো, আসলান, আসলান, বাঁচাও আমাকে। আজলান চেয়ার ছেড়ে উঠে এলিনাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই এলিনা ঘাড় ঘুরিয়ে আজলানের দিকে এমন এক খুনের চাহনিতে তাকালো আজলান সে জায়গায় চুপসে গেল। কাল রাতে এই মেয়েটাই যে তার বুকে হেয়ারপিন ফুটিয়ে আইসিইউ পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল, সেই কথা মনে পড়তেই সে অবলীলায় নিজের ব্যান্ডেজ করা বুকে হাত দিল। নিজের পুরুষত্ব বাঁচাতে সে রায়নার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, রায়না বেবি, দেখো, দুজন মেয়ের ঝগড়ার মধ্যে যে পুরুষ ঢুকে পড়ে তাকে তো সমাজে মাইকা ডাকে, আর তুমি তো ভালো করে জানো।
আমি হলাম বনের সিংহ। সিংহের কি এসব মানায়? বলেই আজলান একদম সুবোধ বালকের মতো আবার নিজের চেয়ারে বসে চামচ ছুরি দিয়ে ব্রেকফাস্ট খেতে লাগলো। ঠিক কিছুক্ষণ পর এলিনা এক ধাক্কায় রায়নাকে ছেড়ে দিল। পরম আয়েসে আজলানের পাশের চেয়ারটায় বসে পড়ল। রায়নার হাতের কবজিতে এলিনার 5 আঙুলের কালচে ছাপ পড়ে গেছে। নীলিমা চৌধুরী এবার রায়নার দিকে তাকিয়ে এলিনাকে বললেন, কোথায় ব্যথা পেয়েছেন আম্মা? ইসরে, অথচ রায়নার গালে এলিনা 5 আঙুলের ছাপ ফেলেছে। রায়না কাঁদতে কাঁদতে আজলানের ড্যাডের দিকে তাকাতেই সাজ্জাদ চৌধুরী নিজের কফির কাপে চুমুক দিয়ে বরফ শীতল কণ্ঠে বললেন, রায়না, এই চৌধুরী ভিলা উগ্রতা দেখানোর জায়গা নয়। আজ যা করতে গেলে তা যদি দ্বিতীয়বার করার সাহস দেখাও, তবে এই পৃথিবী থেকে তোমার অস্তিত্ব মুছে দিতে আমার একটা ইশারাই যথেষ্ট হবে। সাজ্জাদ চৌধুরীর এই চরম হুমকিতে রায়না আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে রাগে আর অপমানে কাঁদতে কাঁদতে নিজের রুমের দিকে ছুটে গেল। রায়না চলে যেতেই এলিনা আজলানের দিকে তাকালো। আজলানের প্লেটে তখনও খাবার। এলিনা শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বলল, এলিনা চৌধুরী যদি নিজের অধিকার নিজে আদায় করতে নামে, তবে এই দুনিয়ার কেউ তাকে আটকাতে পারবে না। আপনার ওই রায়না বিবিকে ভালো করে বুঝিয়ে দেবেন জনাব আরসলান চৌধুরী। আজলান কোনো কথা না বলে এলিনাকে দেখছিল আর গপ গপ করে খাচ্ছিল। ঠিক তখনই নীলিমা চৌধুরী ছেলের প্লেটে একটা আস্ত টুকটুকে নাগা মরিচ তুলে দিল। আজলান তখনও এলিনার দিকে তাকিয়ে থাকায় খেয়াল না করেই মরিচটাতে কামড় বসিয়ে দিল। ব্যাস 1 সেকেন্ডের মধ্যে ঝালের চোটে আজলানের চোখ মুখ লাল হয়ে গেল। সে হা হু করে টেবিল ছেড়ে লাফিয়ে উঠল। ঝাল নেবানোর জন্য সে টেবিল থেকে পানির গ্লাসটা নিতে যাবে, তার আগেই এলিনা মুচকি হেসে গ্লাসটা টেনে নিয়ে নিজের মুখে পুরে ঢকঢক করে পানি খেয়ে নিল। আজলান আর উপায় না দেখে এক ছুটে কিচেনে চলে গেল। সেখানে রাখা জার থেকে 2-4টা রসালো মিষ্টি একেবারে মুখে পুরে দিতেই তার ঝালটা কিছুটা কমলো। মুখ মুছতে মুছতে আজলান কিচেন থেকে ডাইনিংয়ে ফিরে এসে নীলিমা চৌধুরী আর সাজ্জাদ চৌধুরীর দিকে চরম হতাশা নিয়ে তাকালো। সে করুণ কণ্ঠে বলল, আমার এখন খুব সংশয় হচ্ছে, আমি কি আসলে তোমার পেটের সন্তান, নাকি কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছ? আমার আসল বাপ মা কই বলো? কিন্তু আজলান চৌধুরীকে কেউই পাত্তা দিল না। নীলিমার সাজ্জাদ চৌধুরী নিজেদের মধ্যে গল্প করতে করতে খাচ্ছেন আর এলিনা চামচ দিয়ে ডিমের পোচ কাটছে। আজলান মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। যে আজলান চৌধুরী রাশিয়ার আন্ডারওয়ার্ল্ডের এক ত্রাস, একজন ভয়ঙ্কর রাশিয়ান গ্যাংস্টার, যার নাম শুনলে বড় বড় মাফিয়াদের প্যান্ট নষ্ট হয়ে যায়, আজ নিজের ঘরের ডাইনিং টেবিলে তাকে একটা মাছি মশার সমপরিমাণ পাত্তাও কেউ দিচ্ছে না।